প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৬। আমি আর পারছি না জয়ী, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের ওপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নির্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমার নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্যই সবার জানা, তাই নতুন করে আর না বলা। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের ওপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাউন্ড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশ খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যি আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব করবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন। আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিকে হসপিটালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগালো আমার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ নই আমি। তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসেই সুহাসিনী লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছে গেলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানোর ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আবারও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে শ্বাস নিতে নিতে মুখের কেনার মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজের বোরকা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরকা। বয়স্ক মায়ের বোরকা ছোট মেয়ের পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না। অর্ধ পাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরেও নিজের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমি বাসায় জানে ও আমাদের বাসায় আসছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো, আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টার বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখানে থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম। কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কেন কোনো মতেই যেন লোকটার নাগাল আমি
পাচ্ছি না হাত বাড়িয়েও। এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে, আরো বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পায় তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেনা স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। আমার মন বিচলিত দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই হাফ লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপর তুলে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাত দ্বিতীয় কাজী অফিসের দিকটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কয় জাম অচেনা এলাকায়, শালার কাজী বাড়ি খুঁজতে। ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু শরীরের একটু জোর লাগাতে হবে। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়ার সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করে লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজনে আমাকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের দেওয়া কাজী অফিস ঠিকানা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিস সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশা ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগের রাতের এসেছিলাম এইখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। তাই আমি ধীরে গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটা কিনা? আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করলো মাহি, চল চল। এরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছেন। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই, হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনব দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা এক অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমরা বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনার কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে
2017 সালের নভেম্বর 3 তারিখে বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা পাকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মায়েশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ারে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুম গেল আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সে কন্যার নাম কি? ঝটপট উত্তরে বলল মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বর 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলছি তো? না মানে তুই এই নামে বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নাম? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলতে পেরেছি। আরে বাহ, দারুণ তো, আনন্দের বকামের ফলাফল। মাহির কথার অর্থ বা বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগের স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজী চেহারা কিভাবে মনে রাখবো? তারপরেও আমার একটু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটু মোটা তাজা, বেশ বয়স্ক, লাল দাড়ি ওয়ালা বৃদ্ধা লোক। ওনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিস নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সে লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজীর ছেলে হবে। আমি এবারও সম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা বৃদ্ধা কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখে গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না। তারপরেও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামার খোঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্টার খাতা ঘাটিয়ে ফেলেছেন আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে। কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখে কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিসে প্রতিষ্ঠিত হওয়ার আরো 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনারা বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়লো এমন একটা থমথমে অবস্থা বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখ কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসে চক্র কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজী আশায়, কিন্তু সেই কাজীর বাড়ি সন্ধান পাওয়া গেল না। এখন সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই অগ্রগলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনার নিজের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার খাতার পত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজীর দিকে। তিনি জুয়ের বাকুলতা বুঝে বলল, আমাদের আর আগে মসজিদ
ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাব। আর এটাও আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার্ড খাতা। এর বাইরে আমাদের জন্য কোনো মোটা খাতা নেই। ওহ, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। এক গুমোট হতাশ চেয়ে গেল সবার মনে। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘিরা। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে। আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখানে থেকেই এসেছি মাত্র। ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাই। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশ নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল, ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিক মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তা আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চিনেন এই এলাকায়? আমার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখ ঘোরালো আমার দিকে। কাজী সাহেবের আমার প্রশ্নের তিনি একটা প্রশ্ন করলো আমাকে, কোন হাফেজ সাহেব কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ায় উনি আপাতত সেটা বলতে পারেন না। তবে ওনার বাবাও মানুষ বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটা কিনা। তারপরেও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এখনই রেজিস্টার লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে থাকা বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টা করে অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়ির পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামীর নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছে বলে বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেব বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেবের আর দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথায় একটু অর্ধটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুরু যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটাই নয়। বর্তমান সবার মনেই আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সে উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রশ্ন করে বলি, আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোখরা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক দেখে বলল ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ হতস্থ ও দেখা গেল তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীতের সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছোট করে প্রশ্ন করে বলল, উনি ওখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথায়
জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমরা ছোট বোনের বিয়ে দিয়েছিল ১.৫ বছর আগে আপনাদের বাড়িতে, এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনারা বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই ও দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমরা স্বর্ণাভাবে আসল সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদা ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষয়ান্য ছেলেটি আমার দিকে চমকে তাকাল। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়ে রয়েছে। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খোঁজা চলছে। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেলেছিলাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করা বিষয়টার জন্য জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পড়ে মারা গেছে আজ বিগত ১ বছর ৪ মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। শোভন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশ ঘোর চোখে মুখে ফুটে উঠল, এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, আবার কিভাবে পৌঁছাবো ওই লোকটার অবধি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল কষ্ট, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে, বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয় বিয়ের পুরাতন রেজিস্টার খাতাগুলো আছে। আসলে আমাদের ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের বিয়ে পড়ালো সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনার বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী হয় আমাকে দেখিয়ে। ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে, প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না, রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামা খুঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্য কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো ২ জন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় আবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয় খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা গুটিয়ে গেল। সেই সাথে তুমুল উত্তেজনায় দেখালো আমার এক একজন বান্ধবীর ফেস। ওরা একে একে ছেলেটার প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামা কাগজটি দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ? ছেলেটাকে বলতে না দিয়ে তাড়াহুড়োয় সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামা কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন, যান যান। আমি দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামা কাগজটি আমার কাছে নেই। সেটা তো? আবারও ছেলেটি বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে?
কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামা একটা কাগজ থাকে, তাহলে আপনার কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নের ছেলেটি আবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমার আপনার কথা শুনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, কিছুই বাঁচতে পারেনি। এজন্য মূলত আমাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছিলাম না আপনাদের, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেই বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনারা তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামা খুঁজে এখানে এসেছিলেন কিনা, কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি এখনো আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনার এখানে এসেছেন। আসলে আমি যত দ্রুত বুঝলাম ওরাও আপনার খুঁজছে, আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনার কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ? নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টা এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না। তবে ওনাদের কথায় বুঝলাম তারা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাক তেমন মনে হচ্ছিল। হতাশার উপর হতাশা হচ্ছিল আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর আমাকে দেখিয়ে যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয় আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহল চোখে ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি হতমন্ত হয়ে চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বড় বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটা মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতে স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা কি নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয় পায় নাকি। তাড়াহুড়োই সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, হতস্থ বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবে, এর আগে না, আরো মাস 2-1 ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসের প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজ, নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেট স্টাফে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের একটু টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে
হতস্থ গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি। কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভোর উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝতে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এই জন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথায় কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পৃষ্ঠা নিয়ে নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের ওপর চোখ বুলিয়ে চেয়ারে গা ঝেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতে বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারে লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখে ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড় অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসল না, হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খুঁজে বিষয়টি। মেয়েটি থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবাসে বউকে খুঁজে পাওয়া যান, বা তার ভালোবাসার বিয়ে করার বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজা হাফেজ সাহেবের কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটির নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আছি। কিন্তু মুখ বাড়াতে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাইয়া, কাজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।